আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশে এখন নানাবিধ আলোচনা চলছে। এই আলোচনার মধ্যে একটা আলোচনা হলো, গত কদিন আগে 17 তারিখে একবার গুলশানের এক বাড়িতে সাবেক আওয়ামী লীগের একজন এমপি শাম্মী আহমেদ, তার বাড়িতে সমন্বয়ক পরিচয়ে একজন একদল লোক গিয়েছিল, কয়েকজন ছেলে। তারা যে তার কাছে বলছে গ্রেফতার এড়াতে হলে 50 লাখ টাকা চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে তাদেরকে গ্রেফতার করিয়ে দেওয়া হবে। সেই সমন্বয় ভদ্রমহিলা শাম্মী আহমেদ, উনি বাড়িতে ছিলেন না, ওনার হাজবেন্ড তাদের 10,000 টাকা দিয়ে বিদায় করেছিল এবং বলেছিল কদিন পরে বাকি 40 লাখ টাকা দিবে। এবং তারা যখন এরপরে 40 লাখ টাকা আনতে গেল শনিবার দিন, সেদিন পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে গেল, 5 জনকে অ্যারেস্ট করলো এবং আজকে দেখলাম তাদেরকে মধ্যে থেকে 4 জনকে রিমান্ডেও নেওয়া হয়েছে। এই ঘটনাটা কিন্তু বড় আলোচনা তৈরি করেছিল, অনেকেই বলছিল, বলা বলি করছিল যে সমন্বয়করা চাঁদাবাজি করেন, হ্যান করেন, ত্যান করেন, অনেকটা বলা বলি হচ্ছিল। কিন্তু এর জন্য একটা জলজন্ত প্রমাণ আমাদের সামনে হাজির হলো। এবং এটা আমাদের রাজনীতিতে আমরা যাদুটুকু খুব প্রত্যাশা করেছিলাম যে ইয়াং জেনারেশন, তাদের কাছ থেকে এটা আমরা কি পেলাম, এটা আমাদের কতটুকু আহত করল, এই প্রসঙ্গ এবং এর বাইরে অন্য কিছু প্রসঙ্গ নিয়ে আজ আমরা কথা বলবো। এবং এই কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মঞ্জুর ভাই, আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে এই কারণে যে আমি জানি যে আপনি দীর্ঘ অসুখ থেকে, হাসপাতাল থেকে মাত্রই কালকে না পরশুদিন বাসায় এসেছেন। এবং আসার পর থেকে আপনি আপনি যে বসতে পারবেন আজকে, এটাও আমি আসলে আশা করিনি। তো যা দেখলাম আপনি এখনো সুস্থ হননি, শরীর দুর্বল আছে, এটা আপনি আমাকে বলেছেন। কাজে আমি লম্বা আলাপ করব না, আপনার কাছ থেকে সংক্ষেপে নেব। আপনার শরীর এখন কেমন, এটা আগে শুনে নিই। না, এখন দুর্বলতা আছে। এটা একটা অদ্ভুত ভাইরাস। সব রকমের টেস্ট করা হয়েছে, আপনার ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া, করোনা, কোনো কিছুই পাওয়া যায়নি। এখানে ডাক্তাররা বললেন যে এমন একটা ভাইরাস যেটা মাসেল ব্রেকডাউন করে, ও, যার ফলে মাসেলের আর কোনো শক্তি থাকে না। যার ফলে আমি তো আসলে মৃত্যুর মুখেই পৌঁছে গেছিলাম। আমি 4.5 ঘন্টা ফ্লোরে পড়েছিলাম। কোনোভাবেই আমি আহ, দাঁড়াতে পারতেছিলাম না, বাসায় কেউ ছিল না। আচ্ছা আচ্ছা। আল্লাহ সহায়তা করছেন বলে আজকে আবার ফিরে আসতে পেরেছি। জি জি। তাই শুকর, আলহামদুলিল্লাহ। আমার কিন্তু এই একই সমস্যা, আমি অসুখ থেকে বাসায় ফিরেছি বেশ অনেকদিন হলো, আজকে প্রায় 1 মাস তো হয়ে গেল প্রায়। তো আমার কিন্তু এখনো সে মাসেলে কিন্তু সে পেইনটা আছে। আমি জানি না, ঢাকা শহরে অনেকে, আমি বিভিন্ন হাসপাতালেও খবর নিয়েছি, এই রোগটা খুব বেশি হচ্ছে। এবং যদ্দূর আমি জানতে পেরেছি, এটা নাকি মশা বাহিত একটা রোগ। এবং আমি বুঝতে পারছি না, এই মশা নিয়ে এখন কেউ কোনো কথাও বলছেন না। আপনি তো একসময় মশা নিয়ে অনেক গবেষণা করতেন, আপনার নিজের সাবজেক্টও এটা। আসলে মশার অবস্থাটা কি দেশে এই মুহূর্তে, ঢাকা শহরে বিশেষ করে? ঢাকা শহরে মশার অবস্থা খারাপ অবস্থা। কারণ এডিস মশার তো সংখ্যা খুব বেশি দরকার হয় না। অল্প মশাই আপনার রোগের সংক্রমণ ঘটাতে পারে। তবে এই এই যে ভাইরাসটা, এটাকে মশাবাহিত কিনা, এটা কিন্তু কনক্লুসিভলি প্রুভেন হয়নি। আমি দু একজন ও, এন্টোমোলজিস্ট যারা এই লাইনে কাজ করেন তাদের সাথে আলাপ করেছি। এটা একটা মিস্টারি রয়ে গেছে। তো এটা নিয়ে ও, একটা রিসার্চ হওয়া উচিত ছিল। রিসার্চ তো আর হয়নি। এত বেশি ডামাডোল, রাজনৈতিক ডামাডোল, এত বেশি জি। ট্রাজেডি, যার ঠিক আছে, ফলে আমরা তাহলে এই রাজনীতি নিয়ে মশাবাহিত কথা বলি। রোগটা জি ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। জি কিন্তু জি মানুষ সাফার করতেছে, আমি এখনো সাফার করতেছি। আমার গায়ে এখনো ব্যথা, আহ, জি। মানে হাড়ের ভিতরে, তারপর হুম। মাসেলে পেইন আছে। তারপরেও যাই হোক, আল্লাহ রক্ষা করেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা রাজনীতি নিয়ে আসি। আমি যে ভূমিকাটা প্রথম দিলাম আপনাকে, আপনি নিশ্চয়ই শুনেছেন এবং এর মধ্যে দেখেছেন যে এই যে চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজির এই ঘটনার পরে এই সংগঠনের সঙ্গে আগে জড়িত ছিলেন এরকম একটা পরিচিত মুখ, উমামা ফাতেমা। উনি কিন্তু মন্তব্য করেছেন যে এটা শেকড় নাকি অনেক গভীরে। এটা আসলে কেমন হলো ঘটনাটা, এদের উপরে এত আমরা ভরসা করলাম, এরা এই কাজে লিপ্ত হয়ে গেল কেন?
এটা আসলে কি যে একটা বিপ্লব, একটা আপনার গণ অভ্যুত্থানকে গলা টিপে হত্যা করা হয়েছে। আপনার যে কয়েকজনকে ধরা হয়েছে তার মধ্যে একজনের কথা জানা যাচ্ছে যে উনি পুলিশ কমিশনের একজন সদস্য। আপনি চিন্তা করে দেখেন যে পুলিশ যে কমিশন হয়েছে, আচ্ছা। যেখানে পুলিশের রিফর্ম হবে, হুম। সেই কমিশনেরই একজন সদস্য, সে আজকে ডাকাতি করতে যেয়ে ধরা পড়লো। এর থেকে ন্যাক্কারজনক, এর থেকে দুর্ভাগ্যজনক কি আর হতে পারে? এটা আমি হুম। ভাবতেও পারি না। এখানে কেন এদেরকে পুলিশ কমিশনের সাথে এখনো 1 বছর পর্যন্ত সংযুক্ত রাখতে হবে? কেন মিনিস্ট্রিতে মিনিস্ট্রিতে এইসব ইয়াং ছেলেদেরকে অ্যাটাচ করে দেয়া হচ্ছে? কি কারণে দেয়া হচ্ছে? এগুলি আপনার আসলে একেবারে একটা নির্বুদ্ধিতা এবং রাষ্ট্র পরিচালনায় এদের যে আনাড়িপানা, সেটাই প্রমাণিত হয়। কারণ এরা ইয়াং সব ছেলে, এদের আপনার অনেক জিনিসই আছে, এদের জাজমেন্ট নাই, জাজমেন্ট থাকার কথাও না। তাদের 20-22 বছরের একটা ছেলের কাছ থেকে আপনি কি বা আশা করতে পারেন? তাদেরকে আপনি দিয়ে দিচ্ছেন বিশাল ক্ষমতার অধিকারী করে দিচ্ছেন। এই মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ে তারা বদলি করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। কেন? কি কারণে এটা করতে হবে? এটা, এটার কোনো যুক্তি নাই। এটার যুক্তি নাই। এটা একটাই যুক্তি আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে ছাত্ররা তার প্রাথমিক এমপ্লয়ার, সুতরাং এমপ্লয়ারদেরকে সে প্লিজ রাখার জন্য সে দেশের, জাতির এবং রাষ্ট্রের 12টা বাজায় 13টা করে দিচ্ছে। এটাই, এটা ছাড়া আর কোনো কিছু আমি দেখি না। এটা একটা, এটা একটা আসলে একটা অশনি সংকেত। এই যে যারা টাকা পয়সা এইভাবে টাকা পয়সা তারা যারা আপনার আদায় করে নিচ্ছে, আমরা তো জানি না এর আগে তারা কত টাকা আদায় করছে, কি করছে না করছে। এদের থেকে, এদেরকে কেমনে মুক্ত করে আনবেন? কেমনে এই চাঁদাবাজির থেকে এদেরকে আপনি ফিরিয়ে আনবেন? সেটা ফিরিয়ে আনা তো সোজা ব্যাপার না। কিন্তু এই কাজটা কেন উনি করলো? উনি একটা, একটা জেনারেশনকে ধ্বংস করে দিল। উনাকে কোথার থেকে সবাই মিলে ধরে আনলো, ধরে আনার পরে রেজাল্ট হলো যে একটা জেনারেশনকে, একটা ইয়াং জেনারেশন, যে জেনারেশনের উপরে অনেক আশা ছিল এবং যে জেনারেশন অসীম সাহস দেখাইছে, একটা ডিক্টেটরকে তারা পরাজিত করছে, তারা মেধা দেখাইছে, তাদের সাহস দেখাইছে, তাদের ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল। তারা কিন্তু বিরাট কাজ করছে। এই কাজ, তাদের কাজকে কোনোভাবেই আমি ছোটভাবে দেখি না। আমি যতদিন বেঁচে থাকবো, আমি সেই জুলাই আগস্টে এই যে যুবকদের, তরুণদের যে বীরত্ব ব্যঞ্জক যে অ্যাক্টিভিটিস, এটা আমার মনে থাকবে। কারণ আমরা একটা ডিক্টেটরের হাত থেকে মুক্ত আহ, তারা করে দিয়েছে। তাদেরকে আমরা নষ্ট করে ফেললাম, এটাই আমার কাছে পেইনফুল মনে হয়। একটা বার কেউ বললো না ডক্টর ইউনূসকে যে আপনি এই কাজটা করেন না? আপনি এদেরকে, আপনি অনেকবার বলেছেন, প্রথমে বলেছেন যে এই যে 3 জন ছাত্রকে কোনো অবস্থাতেই অ্যাডভাইজার করা উচিত হয় নাই। উচিত তো হয় নাই। উচিত তো এটা, এটা তো যে একটা ভুল কাজ হয়েছে, এটা তো প্রমাণিত হয়েছে। এটা জি। তো বলা হয়েছে, আপনি অনেকবার বলছেন, আমি বলেছি, আমরা কেন, অনেকেই বলছে, কিন্তু উনি তো কারো কথা শুনে না। সমস্যা হচ্ছে হুম। কি যে বৃদ্ধ লোকেরা অনেক সময় আছে যে তারা যা একটা মনে করে সেটাই, সেটাই সেইভাবেই চালায় যায়। তারা ওসব যে অন্য লোকের অ্যাডভাইস তারা নিতে চায় না। আচ্ছা, আরেকটা কথা, আমরা তো সবাই মনে করি নির্বাচন নিয়ে ভাবছি, এবং নির্বাচন কবে হবে এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন এই মুহূর্তে। তো কালকে দেখলাম হঠাৎ করে এই যে জাতীয় পার্টি, যেটা কাজী জাফরের যে অংশটা, ক্ষুদ্র অংশটা, সেটা যিনি সভাপতি মোস্তফা জামাল হায়দার, ওনারা একটা গ্রুপ গিয়েছে, ওনারা এক না, বেশ কয়েকটা রাজনৈতিক দল কালকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, সেখানে ওনার দলও ছিল। তো উনি বের হয়ে এসে বললেন যে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন যে 4-5 দিন, 5-6 দিনের মধ্যে উনি নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন। তো আপনার কি মনে হয় যে আসলে প্রধান উপদেষ্টা এরকম বলেছেন, নাকি উনি কি শুনতে কি বুঝেছেন, নাকি উনি বলেছেন কিন্তু সেটা আসলে বাস্তবায়ন করবেন, নাকি উনি আসলে 5-6 দিন পরে উনি নিজেও ভুলে যাবেন? না, ওনার কথার উপরে তো আমরা আস্থা রাখতে পারি না। আমাদের আস্থা রাখার কোনো কারণ নেই। আপনি এটা ফোরামটা দেখেন যে উনি যখন একটা ঝামেলায় পড়ে, যেমন ধরেন একটা বিশাল ট্রাজেডি হয়ে গেল যে হুম। কতগুলি ছেলে মেয়ে, একেবারে আপনার শিশু, কিশোরী, কিশোর, তারা উম একেবারে আপনার নিদারুণ একটা পরিস্থিতিতে তারা মৃত্যুবরণ করলেন। এটা, এটা একটা ন্যাশনাল ইস্যু। এই ন্যাশনাল ইস্যুতে ওনার যে রিয়াকশন,
ওনার যে হাসি মুখ, ওনার যে অ্যাক্টিভিটিস, এটা পীড়াদায়ক। পীড়াদায়ক এই কারণে যে যারা আহ, যারা প্যারেন্টস, যারা যারা তাদের শিশুদেরকে হারাইছে, তাদেরকে রাষ্ট্রের প্রধান কিংবা সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমবেদনা জানানো, তাদেরকে আপনার আশ্বাসের কথা বলা, তাদের পাশে যে দাঁড়ানো। উনি কি দাঁড়াইছে? উনি কিন্তু দাঁড়ায় নাই। উনি এই জ্ঞানটা ওনার হয় নাই। উনি যখন এরকম হয় তখন করে কি, কয়েকটা দল, চারটে পাঁচটা, এদিকে চারটে পাঁচটা দল অথবা আটটা দশটা দল, এদেরকে আনে, আইনে কি কি বলে সে কথার কোনো মানে হয় না। উনি যে ইলেকশন ডিক্লেয়ার করবে, বলে দিবে ইলেকশন এত তারিখে আমি ডিক্লেয়ার করবো, ন্যাশনাল ওয়াইড টেলিভিশনে আমি ডিক্লেয়ার করে দেব। সেটা মুস্তফা জামাল হায়দারের কাছে কানে কানে বলার কি দরকার আছে? সুতরাং ওনার কথায় আমার কোনো আস্থা নাই, আমি বিশ্বাসও করি না যে উনি অ্যাকচুয়ালি ইলেকশন করার মতো যে এবিলিটি, যে অ্যাকুমেন, যে যে যোগ্যতা, সেই যোগ্যতা ওনার নাই। এটা মানে মানতেই হবে। আচ্ছা, আপনার আপনার অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে, আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না। আপনি আমাকে বলেছিলেন যে আপনি খুব টায়ার্ড হয়ে যান কথা বলতে গেলে। তো আমি শেষ প্রশ্নটা করি, এই অনুষ্ঠানটা ইতি টানবো। আহ, আপনি আমার অনুষ্ঠানে শেষবার যখন এসেছিলেন অসুস্থ হওয়ার আগে, সর্বশেষ যখন আমার এখানে আসলেন, তখন আপনি আলোচনা করেছিলেন, আপনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে 1 আগস্টের পরে আমাদের মানে ব্যবসা বাণিজ্যে আমেরিকায় রপ্তানি যেটা আছে সেটা কোন ভয়ঙ্কর অবস্থায় যে দাঁড়াবে, এই ধরনের একটা আশঙ্কা আপনি করেছিলেন। আপনি আশঙ্কা করেছিলেন গার্মেন্টস সেক্টরগুলিতে একটা মানে সুনামির মতো আসতে পারে, প্রায় 7-8 লাখ লোক বেকার হয়ে যেতে পারে। আপনি এগুলো আশঙ্কা প্রকাশ করেছিলেন। আজকে 1 আগস্ট ঘনিয়ে এলো, আর 3-4 দিন বাকি আছে। এর মধ্যে অনেক কিছু আবার দেখলাম যে আমেরিকা থেকে নাকি 25টা বোয়িংও কিনবে বাংলাদেশ। মানে এই সমস্ত ভেট দেওয়ার একটা চেষ্টাও হচ্ছে। তো আপনার কি মনে হয় এগুলো করার মাধ্যমে আমরা সেই 35%-এর যে খরচ আমাদের মাথার উপর চেপে আছে সেখান থেকে মুক্তি পেতে পারবো? অথবা আরেকটা কোশ্চেন, এখানে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, যে 3 মাস তো আমরা সময় পেয়েছিলাম, এই 3 মাসকে কি আমরা যথাযথভাবে মানে একটা নেগোসিয়েশনের জন্য ব্যবহার করতে পেরেছি? এখানে আপনার মাহমুদুল হকের নিরাপত্তন্ডে একটা বই আছে, সেখানে একটা বাক্য আছে, গভীর ঘুমে বালকের প্রস্রাবের মতো সময় কেটে গেছে। 3টা মাস এরা 3টা মাস এরা আপনার নষ্ট করে ফেলছে। আপনার যখন অন্যান্য দেশ, আপনার ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আহ, ইন্ডিয়া, তারা যখন টাস্ক ফোর্স করছে, তারা যখন বিভিন্ন ভাবে লবিস্ট নিয়োগ করছে, নানাবিধ অপশন দেখছে, আমরা তখন এই কোথাকার কোন এক লুৎফে বলে এক লোক, আমরা তাকে চিনিও না, উনি নাকি বাংলাই পড়তে পারে না, এবং একজন ভদ্রলোক, সেই ভদ্রলোককে এনগেজ করছে। মানে সেই ভদ্রলোক তো ওনার মন্ত্রী পর্যায়ের লোক, তাকে এনগেজ করছে। পরে খলিল খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান বলে এক ভদ্রলোক, তাকে এখন খলিলুর রহমান হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তো তার সাথে ট্যারিফ নিয়ে ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর ট্যারিফ কেন কথা বলবে? কি কারণে কথা বলবে? তাদের তো একটা প্রোটোকল আছে, তাদের তো একটা নিয়ম মানে চলে। যখন দেখছে যে আহ, পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে, সেই সময় আপনার এই আপনার কমার্স মিনিস্ট্রিকে ইনভলভ করছে, অন্যান্য কিন্তু তারপরেও যারা অ্যাকচুয়ালি স্টেক হোল্ডার, আপনার সেদিনকে কালকে আমি শুনতেছিলাম, একে একে আজাদের যে বক্তব্যটা খুবই হামিম গ্রুপের। আপনার আহ, খুবই টাচিং। হামিম গ্রুপ। সে বলল যে তার 60,000 স্টাফ, 60,000 স্টাফ, এই 60,000 স্টাফের বেতন সে কিভাবে দিবে? এবং তারা তো অল্প মার্জিনে কাজ করে, তারা তো বেশি মার্জিন, এবং বেশিরভাগ কাজই করে আমেরিকানদের। এখন এই আমেরিকানদের যে অর্ডার গুলি বাতিল হয়ে যাবে, কারণ 50%, অ্যাকচুয়ালি 51% ওভেনে, এই 51% কাস্টম ডিউটি বা ট্যারিফ দিয়ে কোনো অবস্থাতেই ব্যবসা করা সম্ভব না। অর্থাৎ এই যে যারা ওই আমেরিকায় রপ্তানি করতো, যাদের যে লাইন ছিল, কারখানা সেইভাবে তৈরি করে রাখছিল, সেগুলি কিন্তু
আপনার ইনঅপারেটিভ হয়ে যাবে, আইডেল হয়ে যাবে। এটা হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্ডারগুলি আছে তার সাথে কম্পিট করতে যায় হোল ইন্ডাস্ট্রিটা সিক হয়ে যাবে। এখন আপনি যদি দেখেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু গড়ে উঠছে গার্মেন্টস মালিকদের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু তারা এই পর্যায়ে নিয়ে আসছে। তারা সারা বাংলাদেশের 40 লক্ষ লোকের কর্মসংস্থান করে। তারা আপনার সবচেয়ে বেশি রেমিটেন্স আনে, এক্সপোর্ট করে তারা আনে। তাদেরকে তারা কনফিডেন্সে নেয় নাই। এই যে এনজিও পার্টি এই যে ডক্টর ইউনূস তো সব এনজিও নিয়ে কাজ করছে, এনজিওরা কেন সেই মালিকদেরকে এদের ইনভলভ করে নাই? ইন্দোনেশিয়া করতে পারছে, তো উনি করতে পারে নাই কেন? কি কারণে? উনি কি বিরাট পণ্ডিত হয়ে গেছে? হাঁস মুরগি পাললে আর আপনার ওর নাম কি, ওই যে 5,000 টাকা দিয়ে বেতের বাঁশের করলেই হয় না। এগুলি রাষ্ট্র চালাইতে হইলে যে জ্ঞান, যে বিবেচনা, যে যে মেধা দরকার, সেগুলি এই মেডিওকার, এরা সবই তো মেডিওকার। এরা কেউ সরকারি চাকরি পাইছে কোনোদিন? এরা কোনোদিন একটা ভালো কিছু করতে পারছে? এগুলি সব জায়গা থেকে টাকা আনছে, এই আপনার সিএসআর ফান্ড দিয়ে করছে, তার মধ্যে অর্ধেক টাকাই বাইরে দেয়। এই এনজিও পার্টিকে ঝেঁটিয়ে ফেদানো দরকার। এখন যে জিনিসটা দাঁড়াইছে, যেটা বোঝা গেছে যে কোনো অবস্থাতেই এই 1 আগস্টের আগে আপনার এই ট্যারিফের কোনো সুরাহা হবে না। ট্যারিফের সুরাহা হবে একভাবে হবে, ভেরি সিম্পল। ইউনূস সাহেব সরে যেতে হবে। ইউনূস সাহেব যদি সরে যাবে, তার 1 মাসের মধ্যে ভিয়েতনামের সমান হয়ে যাবে। এটা চাউর আছে, কথা সব জায়গায় চাউর আছে। এবং আমি তাই মনে করি, অনেকেই মনে করে যে ইউনূস সাহেবের ইট ইস রাইট টাইম ফর হিম টু কুইট। কারণ দেশের থেকে তো বড় কিছু না। ওনার এই বৃদ্ধ বয়সে এসে উনি যে একটা দেশকে তছনছ করে দিলেন, এটা তো ঠিক হলো না। উনি তো রাজনৈতিক ক্ষেত্রেও তছনছ করছে, কনস্টিটিউশন বাতিল করতে চায়, এটা করতে চায়, সেটা করতে চায়। শেষ পর্যন্ত ছিল অর্থনীতিটাও শেষ করে দিয়ে উনি এখন ওনার যাওয়ার সময় হয়ে গেছে। ওনাকে বলে দেওয়া উচিত গার্মেন্টস মালিকদের যে আপনি অনেক করছেন, নোবেল প্রাইজ পাইছেন, আরো পান, অন্য জায়গায় যায় অন্য কাজ করেন। আপনি কাছ থেকে আমরা মুক্তি চাই। এই জাতি এই সিন্দাবাদের বুড়ার হাত থেকে মুক্তি চায়। এই মুক্তি ইমিডিয়েটলি দরকার, তা না হলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে একটা ডিজাস্টার, একটা অশনি সংকেত নেমে আসছে। এদের কথা শুনলে বোঝা যায় যে এরা সবাই শঙ্কিত, সবাই চিন্তিত। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মুনির আহমেদ চৌধুরী। আপনার কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা যে আপনি শারীরিক এই অবস্থাতেও আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমরা আগামীতে যখন আপনার সঙ্গে আবার যুক্ত হব, আশা করব ততদিনে আপনি আরো বেশি সুস্থ হয়ে উঠবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর ধন্যবাদ। সুচিন্তিত বিশ্লেষণ। আমরা আশা করি আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।